নমস্কার বন্ধুরা, আনলকিং দীঘা সিরিজের এই দ্বিতীয় এবং শেষ অধ্যায় তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা দেখছো অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ, আর আমি তোমাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত। দীঘার প্রথম পর্বটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। তোমরা এভাবেই পাশে থেকো, তাহলে আর একটু বেশি সাহস পাবো আরও অনেক জায়গা আমার চোখে ঘুরে দেখানোর। এবার বলে রাখি, আজকের এই ভিডিওতে আমরা কী কী দেখতে চলেছি। আজকের এই গল্পে থাকছে মেরিন ড্রাইভ সংক্রান্ত যাবতীয় ডিটেলস, থাকছে মোহনা এবং ঢেউসাগর পার্কের ডিটেলস, এবং থাকছে নয়াকালী মন্দিরের দর্শন। তোমরা সাথে থেকে ভিডিওটি অবশ্যই দেখো, এবং যদি একটু লেন্দি মনে হয়, কারণ ভিডিওটি সত্যিই একটু লেন্দি হয়ে গেছে, তাহলে তোমরা অবশ্যই স্কিপ করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু তোমরা এই যে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করছো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইজ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বেশি বাক্য ব্যয় না করে গল্পটা শুরু করা যাক। সত্যি বলছি, দীঘার মতন পপুলার এরকম জায়গা হয়তো খুব কমই আছে, এবং এর জন্য আগের ভিডিওতেও বলেছি, এবারেও বলছি, আমি পর্যটন বিভাগকে সত্যিই কুর্নিশ জানাই। এত সুন্দর করে জায়গাটিকে সাজিয়েছে, সত্যি কথা বলতে অন স্ক্রিন কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন না যে এটা আমাদের সেই দীঘা। আর সত্যি আসলে এটা সেই দীঘা আর নেই। দীঘা ইজ আ কমপ্লিটলি চেঞ্জড প্লেস রাইট নাও। সত্যি কথা বল। নমস্কার বন্ধুরা, আরেকটা সকাল, আরেকটা নতুন এপিসোড। দীঘার সেকেন্ড এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে যে জায়গাগুলো এক্সপ্লোর করব, সেই জায়গাগুলো কিন্তু সত্যি অসাধারণ। রিসেন্টলি মেরিন ড্রাইভ ওপেন হয়েছে, তো আজকে মেরিন ড্রাইভটাকেই এক্সপ্লোর করব, এবং তার সংলগ্ন যে বিচগুলো আছে সেগুলোই যাব। বিচগুলোকে তোমাদের সঙ্গে ভাগ করে নেব বলতে। বন্ধুরা, কলকাতায় কিন্তু আমরা সকালবেলায় ব্রেকফাস্টে ডিম পাউরুটি কিংবা লুচি ঘুগনি হামেশাই খেয়ে থাকি, কি তাই না? কিন্তু কেন জানি না, এটা আমার একটা পার্সোনাল মতামত, দীঘায় এলে এই ধরনের খাবারগুলো খাওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে, তাও আবার সি বিচের পাশে বসে, কি তাই তো? সেরকমই একটা ছোট্ট ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করলাম, তারপরে বিষয়টা অনস্ক্রিন দেখাচ্ছি। দীঘার এই সৌন্দর্য দেখে আমি সত্যি মেসমেরাইজড। মানে আমার এত ভালো লেগেছে, আমি কয়েকটা শব্দে ব্যাখ্যা করে তোমাদের সত্যি বোঝাতে পারবো না যে এবারের জার্নিটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল। এবারের জার্নিটায় আমি কত কিছু নতুন করে শিখতে পেরেছি। এবারের জার্নিটায় আমি নিজেকেও কতটা এক্সপ্লোর করতে পেরেছি। দীঘায় আসলে কেনাকাটি করবেন না তা তো হয় না, তো তার জন্যই সেরকম কিছু শর্টস তোমাদের সাথে শেয়ার করছি। দীঘায় এলে ঝিনুকের যে কারিগরির জিনিসগুলো আছে সেগুলো তো একটা মাস্ট বাই, আই গেস। যখন ছোট ছিলাম, যখন মা বাবার সাথে এসেছি, তখন তো আমি দেখেছি মা কিনেছে, এবং কিছুটা বড় বয়সেও যখন এসেছি মা বাবার সাথে, তখন আমি বন্ধুদের জন্য কিনে নিয়ে গেছি। তো এই বিষয়গুলো তো একটা মাস্ট দীঘা এলে। দীঘা এলে ঝিনুক কোড়ানোর তো একটা মজা আলাদাই। সমুদ্র সৈকতে এলে ঝিনুক কোড়ানোর মজাটা সত্যিই আলাদা, কি তাই না? এটার মধ্যে কিন্তু একটা দারুণ আনন্দ আছে। একদিন সময়ের সাথে সাথে সব কিছুই তো এইভাবে বয়ে চলে যাবে, কি তাই তো? সময় থমকে দাঁড়িয়ে থাকবে না, আমরাও থমকে দাঁড়াতে পারবো না, এগিয়ে যেতে হবে। যারা আমার মতন একটু নিরিবিলি জায়গা পছন্দ করো, তাদের মনে হতেই পারে যে দীঘা এই মুহূর্তে খুব বিজি হয়ে গেছে, ওখানে বেশি লোকজন আসছে, এবং সত্যিই তাই, বেশি লোকজন আসছে কারণ জায়গাটি খুব পপুলার, খুব ইজিলি অ্যাক্সেসেবল, আমাদের ঘরের খুব কাছে, তাই জন্যই তো আমরা ওখানে যাই। কিন্তু দীঘা এক্সপ্লোর করার কিন্তু একটা অন্য দিকও হতে পারে। ঠিক আমি যেভাবে এবারে এক্সপ্লোর করার চেষ্টা করেছি, দীঘা ইজ নট জাস্ট অ্যাবাউট মিয়ার এনজয়মেন্ট। বিশ্বাস করুন, ওখানে অনেক জায়গা আছে যেগুলো আপনারা যদি এক্সপ্লোর করে না দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন। তাই জন্য তোমাদেরকে আমি ইনসিস্ট করব যে দীঘা এলে অবশ্যই এই জায়গাগুলো অন্তত ঘুরে দেখো, তাহলে তোমরা দীঘার অ্যাকচুয়াল সৌন্দর্যটা দেখতে পাবে। আর যদি একটু ভেবে দেখি, তাহলে আমরা যত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই নিয়ারমোস্ট প্লেসেসগুলোতে ঘুরতে যাব, আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট কিন্তু ইভেনচুয়ালি আরও স্ট্রং হবে, আরও বেটার হবে। বন্ধুরা, এখন এই ওল্ড দীঘার সি বিচের পাশ দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি। 10টা থেকে আজকের
জার্নিটা আবার স্টার্ট হবে। মেরিন ড্রাইভে যাওয়ার যে জার্নিটার কথা তোমাদের আগেই বললাম, এখানে কিন্তু আপনি সবসময় মানুষের সমাগম পাবেন, কারণ জায়গাগুলো সত্যিই প্রত্যেকটি মানুষের খুব পছন্দের এবং ইজিলি অ্যাক্সেসেবল। তাই জন্য মানুষ এই জায়গাগুলোকে খুব সহজেই বেছে নেয় এবং এখানে আসা যাতায়াত করাটা খুব সহজে, সেই কারণে। আর দিস ইজ পার্ট অফ আ জার্নি। আপনি জার্নি করতে বেরিয়ে সব কিছু নিজের এক্সপেকটেশন মতন পাবেন না, এটাই স্বাভাবিক। তাই জন্য অনেক কিছু এক্সপেক্ট করে না বেরোনোই আমার মনে হয় বেটার। জাস্ট গো উইথ দ্য ফ্লো। দ্বিতীয় দিনে আমার সাথে টোটোয় অজয় ছিল, ওই আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা যখন দীঘা আসবে, আমার মনে হয় যদি এক্সপ্লোর করতে চাও তাহলে এইভাবে একটা টোটো কিন্তু বুক করে নেওয়া বেটার। আমি আজকের ভিডিওতেও অজয়ের ডিটেলস দিয়ে দেবো, তোমরা অনস্ক্রিন সেখান থেকে ডিটেলস নিয়ে নিতে পারো এবং যখন তোমরা দীঘা আসবে ওর সাথে যোগাযোগ করে নিতে পারো। ছেলেটি সত্যি খুব ভালো। আর এবার বলে রাখি যে মেরিন ড্রাইভের কিছু ডিটেলস। মেরিন ড্রাইভের এই এন্টায়ার স্ট্রেচটি হচ্ছে মূলত 29.5 কিলোমিটার্সের একটা স্ট্রেচ, যেটা শুরু হচ্ছে নিউ দীঘা সি বিচ থেকে। নিউ দীঘা হয়ে আমরা প্রথমে যাচ্ছি শঙ্করপুর বিচ, তারপরে যাচ্ছি তাজপুর বিচ এবং তাজপুর থেকে ডাইরেক্ট মন্দারমণি বিচ। এবং ওইখানের মাঝখানের যে ওই যে রাস্তাটা, সেটার কন্ডিশনস অ্যাকচুয়ালি খুবই খারাপ ছিল, তাই জন্যই আমরা সেই রাস্তাটা আর কাভার করতে পারিনি। আদারওয়াইজ আমাদের মেন রোড হয়ে যেতে হতো। তো যাই হোক, এবং মন্দারমণির সাইডে কিন্তু আরও কিছু বিচ আছে, যেমন কাঁকড়া বিচ এবং বগুড়ান জলপাই। তাছাড়া বলে রাখি, দীঘা থেকে 13 কিলোমিটার দূরে কিন্তু একটা ম্যানগ্রোভ স্যাংচুরি আছে, যেটা রিসেন্টলি খুব পপুলার হচ্ছে। সেটা হলো বিচিত্রাপুর। এবং এখানে বলে রাখি, বিচিত্রাপুরে কিন্তু এখনও কোনো থাকার ব্যবস্থা অ্যাজ সাচ সেরকম কিছু নেই, তাই জন্য ওই জায়গাটায় গেলে আবার ফিরে আসতে হবে। আর আমার হাতে অতটা সময় ছিল না, তাই জন্য আমি বিচিত্রাপুরটা কভার করতে পারিনি। যদিও বা এইটা আমাকে আলাদা করে বুঝিয়ে দিল যে আমাকে আরও একবার দীঘা ফিরে আসতে হবে জাস্ট টু কভার দ্যাট বিউটিফুল প্লেস। দেখতে দেখতে চলে এলাম শঙ্করপুরে। শঙ্করপুর বিচটি নিউ দীঘা থেকে মূলত 9.7 কিলোমিটার্সের দূরত্বে। এবং এই বিচগুলো, যে বিচগুলো এই মেরিন ড্রাইভে আছে, এই বিচগুলো কিন্তু সত্যিই খুব সেরিন অ্যান্ড ট্র্যাঙ্কুইল, খুব নিরিবিলি। চলে এসেছি মেরিন ড্রাইভের প্রথম বিচে, শঙ্করপুরে। শঙ্করপুরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। শঙ্করপুরের চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কমেন্টসে জানিও কেমন লাগে। আজকের ভিডিওটা কিন্তু একটু হলেও লেন্দি হবে, কারণ এখানে পুরো জার্নিটা আমি তুলে ধরার চেষ্টা করছি। মেনটেন করার চেষ্টা ঠিকই হচ্ছে, কিন্তু আরও বেটার করা যেতে পারে আমার মনে হয়েছে। তবে বন্ধুরা, তাপপ্রবাহ যেভাবে বাড়ছে, যেভাবে গ্লোবাল ওয়ার্মিং রাইজ করছে, আমার মনে হয় শীতকাল ছাড়া কোথাও ঘুরতে যাওয়াটা সত্যি দুষ্কর হতে চলেছে। আমি এটা এবারে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। এবং সত্যি বলতে তার আফটার এফেক্টসটা যে আমার কতদিন ধরে ছিল, সত্যি। যে কোনো সিনিক জায়গায় ঘুরতে এলে, সত্যি কথা বলছি, চারিপাশটাই তো একটা সিনিক জায়গা, সেখানে আলাদা করে আমার মনে হয় সাইট সিইং বলে কিছু হয় না। আর যদি আপনি আমার মতন এরকম ভবঘুরে ট্রাভেলার হন, তাহলে তো তাদের কাছে পার্টিকুলার সাইট সিইংগুলো আলাদা করে কিছু হয় না, সব জায়গাটাই সাইট সিইং হয়। অনেক বছর আগে এসেছিলাম, বিচগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, কিন্তু আমার মনে হয় টুরিস্টদের আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত, কারণ চারিপাশে সবাই প্লাস্টিক অ্যান্ড দেন এগুলো অনেক কিছু ছড়িয়ে রাখছে, সেগুলো আমার মনে হয় আমরাই ঠিক করতে পারি। অসাধারণ লাগছে চারিপাশটা দেখে। আমার সত্যি বলছি, আমি যখনই কোথাও ঘুরতে যাই, আমার এই জিনিসটাই মনে হয় যে আমি যদি পারতাম তাহলে পুরো জায়গাটা কভার করে আনতাম। আমাদের গল্পে জার্নির মাহাত্ম্য কতটা সেটা তো তোমরা জানোই। আর সত্যি কথা বলছি, যখন জার্নি করছিলাম সেই সময় এই যে মেরিন ড্রাইভ দিয়ে আমি যখন টোটো নিয়ে এগিয়ে চলেছি, সত্যি কথা বলতে সেই এক্সাইটমেন্টটা আমি কথায় একেবারেই এক্সপ্রেস করতে পারবো না। চারিপাশটা দেখছিলাম আর এটাই ভাবছিলাম যে সত্যিই তো আমি কতটা ক্ষুদ্র এই বৃহৎ পৃথিবীর কাছে, এই বৃহৎ প্রকৃতির কাছে আমি কতটা ক্ষুদ্র, তাই না? উই আর জাস্ট আ ডাস্ট ইন দ্য উইন্ড, ইজন্ট ইট?
একটু অন্যরকমভাবে কাজগুলোকে তোমাদের সামনে আনার চেষ্টা করছি বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, এবং এটাও জানিও কোথায় আমি বেটার করতে পারি। আর বাদবাকিটা তো তোমরা জানোই, আলাদা করে কিছু বলছি না। এখানে বলে রাখি, যখন আপনারা টোটো করে তাজপুর বিচে আসবেন, তাজপুর বিচে আসার কিন্তু একটা পার্টিকুলার ওরা স্পট অবধি নিয়ে আসবে। কিন্তু অজয় ছেলেটির সাথে এতটাই ভালো বন্ধুত্ব হয়ে গেছিল যে ও কিন্তু আমাকে পুরো এন্টায়ার এন্ট্রি অবধি নিয়ে গেছে। যদিও আমি তাজপুরে আগে এসেছিলাম, কিন্তু কভারও করেছিলাম। যাই হোক, সেই ফাইলসগুলো করাপ্ট হয়ে যায়, আর এই মুহূর্তে আমার ল্যাপটপের অবস্থাটা খুবই খারাপ। কিন্তু ওই যে, কাজের প্রতি ভালোবাসা থাকলে কি না করা যায়, তাই না? নানান প্রতিকূলতার মধ্যেও চেষ্টা করে চলেছি যে একটু ভালো করে ফটোগ্রাফি করব, একটু ভালো করে ভিডিওগ্রাফি করব, আর সেগুলো তোমাদের সাথে ভাগ করে নেব। দেখতে দেখতে চলে এলাম তাজপুর বিচে। তাজপুর বিচটা সত্যি কথা বলতে আমার যেটা মনে হয়েছে একেবারেই মেনটেন হচ্ছে না। এত একটা সুন্দর জায়গা, এটা কিন্তু আরও একটু মেনটেন করা যেতেই পারে। ইটস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচেস ইন দীঘা, আমার যেটা মনে হয়েছে। তাই জন্য এটার প্রতি কিন্তু আরও একটু বেশি যত্ন নেওয়া যেতে পারে। দীঘা থেকে তাজপুরের ডিস্টেন্স কিন্তু মূলত 13.6 কিলোমিটার্স, এবং তাজপুর সি বিচেও কিন্তু নানান ধরনের ওয়াটার স্পোর্টস এবং অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। ইভেন মন্দারমণিতেও এগুলো অ্যাভেলেবেল আছে। যারা তোমরা ইন্টারেস্টেড, তোমরা যদি এখানে আসো, তোমরা সেগুলোয় পার্টিসিপেট করতেই পারো। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, তোমরা সিনেম্যাটিক শর্টসগুলো দেখতে থাকো। আর এখানে একটা কথা বলে রাখি যে আমি একেবারেই আনকোড়া হাত আমার, আমি সেই আনকোড়া হাত নিয়েই ভিডিওগ্রাফি করার চেষ্টা করছি, সিনেম্যাটিক ভিডিও বানানোর চেষ্টা করছি মাত্র, কারণ এটা আমার একটা পার্সোনাল ভালোবাসা অ্যাপার্ট ফ্রম দ্য লাভ ফর মিউজিক। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটি কেমন লাগছে। আমাদের জীবনটাও তো ঠিক কিছুটা এরকমই, তাই না? ঠিক এইভাবেই জীবনের প্রবলেমসগুলোকে কিক অফ করতে হয়। এই মুহূর্তে চলে এসেছি তাজপুর বিচে। অ্যাকচুয়ালি কয়েক বছর না, লাস্ট ইয়ারই আই গেস এসেছিলাম মন্দারমণিতে একটা ফ্যামিলি ট্রিপে। তো তখন গাড়ি নিয়ে আসা হয়েছিল, তাই জন্য এই বিচে এসেছিলাম। তখন যাই হোক, রেকর্ডিংসগুলো সামহাও হারিয়ে যায়। আমার ল্যাপটপটা যেহেতু পুরনো হয়েছে, তো ফাইলসগুলো করাপ্ট হয়ে যায়, সেই ভিডিও বানানো হয়নি, তাই আবার চলে এলাম এখানে। এই ছেলেটির সাথে ঘুরছি, ওর নাম অজয়। ও খুবই ভালো ছেলে। ওর নাম এবং নাম্বার আমি অনস্ক্রিন দিয়ে দেবো। ওরা দীঘা আসলে অবশ্যই ওর সাথে যোগাযোগ করুন। আর যেটা বলার, যে ইউজুয়ালি টোটো বুক করে এলে কিন্তু ওরা একটা পয়েন্টে এসে তোমাদের ওইখান থেকে বিচটা দেখিয়ে তারপরে এখান থেকে চলে যাবে। অ্যাকচুয়ালি এই যে মেরিন ড্রাইভের যে স্ট্রেচটা, এই স্ট্রেচটা বলতে গেলে মোহনার পাশ দিয়ে শুরু হয়ে ডাইরেক্ট সোজা মন্দারমণি অবধি যায়। মন্দারমণিতে এবং সেখানে রাস্তায় পড়ছে আপনার শঙ্করপুর, তাজপুর, এবং তারপরে হচ্ছে
ওদিকে মন্দারমণিতে কাঁকড়া বিচ এবং বগুড়ান জলপাই। তো যাই হোক, আজকে আমরা ওখানে মন্দারমণিটাই যেতে পারছি না, কারণ রাস্তাটা ওদিককার খুব নাকি ভেঙে চুড়ে গেছে, তাই জন্য ওদিকটা কভার করতে পারলাম না। তাজপুর অবধি কভার করে আমরা আবার ফিরে যাব। ফেরার সময় কিন্তু মোহনাটাকে কভার করব। মোহনাটাকেও আগের বার কভার করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত, কারণ মোহনা ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইফ ইউ এভার কাম টু দীঘা। তো চারিপাশটা দেখে বুঝতেই পারছো কী সুন্দর একটা সেরিন প্লেস, তাই না? আলাদা করে এগুলোকে ব্যাখ্যা করতে হয় না আই থিঙ্ক। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই তাজপুরের পয়েন্ট থেকে অজয় কিন্তু আমাদের আরও 4 কিলোমিটার ভিতরে নিয়ে আসলো, সো দ্যাট উই ক্যান ভিজিট দিস বিচ। যদিও আগে আমি ভিজিট করেছি, কিন্তু অজয় ছেলেটি এতটাই ভালো, আমাদের জন্য কিন্তু আরও 4 কিলোমিটার ভিতরে এসছে। এই রাস্তাটাও একটু খারাপ, আই থিঙ্ক পরবর্তীকালে রাস্তার ডেভেলপমেন্ট হবে। তোমরা যদি দীঘায় আসো, এই মেরিন ড্রাইভ যে জার্নিটা আছে এটা অবশ্যই করো। আমি মেরিন ড্রাইভের কিছু জার্নি তুলে ধরার চেষ্টা করেছি আমার এই সাধারণ ফোন ক্যামেরায়, যতটা আমি তুলে ধরতে পারছি ততটা চেষ্টা করছি। আগামী দিনে চেষ্টা করব কোয়ালিটি বেটার করার। তোমরা সাথে থেকো, এইভাবে পাশে থেকো, তাহলে কোয়ালিটি আরও বেটার করতে পারবো। আপাতত চারিপাশটা দেখতে থাকো। এইভাবেই জলের স্রোতের মতন সময় বয়ে যাচ্ছে, রাস্তা এগিয়ে যাচ্ছে, আর রাস্তা আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই এগিয়ে চলেছি। আর তার সাথে আশেপাশের এই জার্নিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশেপাশের এই সৌন্দর্যগুলো নিজের চোখে তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এবার বলে রাখি হোটেল সংক্রান্ত কিছু ডিটেলস। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটির নাম হলো বর্ষা রিসোর্টস প্রাইভেট অ্যান্ড লিমিটেড। হোটেলটি সত্যিই খুব ভালো, যাবতীয় যা ফ্যাসিলিটিস আছে, এমিনিটিস আছে, সেগুলো সবই অ্যাভেলেবেল। এবং সেখানে কিন্তু ₹800 থেকে ₹1500 অবধি, মানে 800 টাকা থেকে 1500 টাকার মধ্যে কিন্তু রুমস অ্যাভেলেবেল আছে, এসি এবং নন এসি দুটোই। তো আপনারা যদি ওল্ড দীঘা এসে থাকতে চান তাহলে দিস ক্যান বি অ্যান অপশন। এটা কিন্তু একটা অপশান হতেই পারে। হোটেলটা ভালো হোটেল, তো আপনারা এখানে এসে যোগাযোগ করতেই পারেন। এবং তাছাড়া এখন নানান ধরনের অ্যাপস তো বেরিয়েই গেছে, যেমন উইগো, ট্রিভাগো, আগোডা, এগুলো থেকে আপনারা কিন্তু যাবতীয় হোটেল ডিটেলস পেয়েই যেতে পারেন এবং অনলাইন বুকিংও করতে পারেন। প্রকৃতির সৌন্দর্য ব্যাখ্যা করা কি এতটাই সহজ? কি বলো বন্ধুরা? আমার তো মনে হয় না। যত দেখছি ততই অবাক হচ্ছি আর হাঁ করে তাকিয়ে আছি। তাই জন্য যতটুকু পারছি ততটুকু ক্যামেরাবন্দি করে নিচ্ছি, যাতে যখন বয়সটা বেড়ে যাবে তখন যেন এই দৃশ্যগুলো দেখে স্মৃতিচারণ করতে পারি যে আমি এরকম একটা অসীম সৌন্দর্যের সম্মুখীন হতে পেরেছিলাম। দেখতে দেখতে চলে এলাম নয়া কালী মায়ের মন্দিরে। নয়া কালী মায়ের এই মন্দির শঙ্করপুর মোহনা সংলগ্ন একটি জায়গায় অবস্থিত এবং দীঘা থেকে মূলত 5.6 কিলোমিটারের দূরত্বে এই মন্দিরটি। এই মন্দিরের কিন্তু 300 বছরের একটি ইতিহাস আছে। সেই ইতিহাসটার ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। প্রথমে জানতে হবে নয়া কালীর অর্থ কী। নয়া কালী মানে নৌকার কালীমা। এবং ইতিহাসটা হচ্ছে যে এই শঙ্করপুর সংলগ্ন যে বাসিন্দারা, তারা একবার সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন এবং তখনই তারা কালী মায়ের কাছে মানত করেন এবং সেখান থেকেই আবির্ভাব হয় এই নয়া কালী মায়ের। অতএব দীঘা এলে নয়া কালী মায়ের মন্দির দর্শন কিন্তু অবশ্যই করতে হবে। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো যে আমাদের একেবারে ফ্যামিলি বিজনেসের থ্রু
অধিকারী ট্রাভেলসের থ্রু আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া কাস্টমাইজড ট্যুর প্ল্যানস করে থাকি। তাহলে তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে তোমরা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে থাকা নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট ইন দ্য বিজনেস নাম্বার, আর যোগাযোগ করে তোমরা যাবতীয় ডিটেলস সেখান থেকে পেয়ে যাবে। মন্দিরটি একেবারেই নতুন করে সাজানো হচ্ছে এবং কিছু শতাংশ কাজ এখনও বাকি আছে, সো ইটস স্টিল আন্ডার কনস্ট্রাকশন। কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা দীঘা এলে অবশ্যই নয়াকালী মায়ের মন্দিরে অবশ্যই আসুন। পরের গন্তব্য দীঘার খুব ফেমাস মোহনা। সত্যি কথা বলতে দীঘায় এসেছে এমন বাঙালি হয়তো খুব কমই হবে যে মোহনায় গিয়ে মাছ কিনে রান্না করিয়ে খায়নি। কি ঠিক বলছি তো? হ্যাঁ, এটা তো একটা বাঙালিদের ডেলিকেসি, তাই না? যে দীঘা এলে বিভিন্ন ধরনের মাছ কিংবা কাঁকড়া রান্না করিয়ে খেতে হবে। কি ঠিক বলছি তো? তবে কি বন্ধুরা, মোহনা কিন্তু শুধুমাত্র এই ফিশিং বিজনেসের জন্যই যে ফেমাস তা নয়, এছাড়াও একটা ফেমাস হওয়ার কারণ আছে এবং একটা মাস্ট ভিজিট প্লেস হয়ে ওঠার একটা কারণ আছে। মোহনা এমন একটা সি বিচ যেখান থেকে কিন্তু সব থেকে বেস্ট সানসেটস দেখা যায়। যদিও আমার এটা পার্সোনাল একটা কষ্ট, এবারে আমি সানসেট একেবারেই দেখতে পাইনি। না সানরাইজ দেখতে পেয়েছি, না সানসেট দেখতে পাইছি, শুধুমাত্র মাথার উপরে চরম রোদ পেয়েছি। যাই হোক, একটু মজা করছি। এই মুহূর্তে এখন চলে এসেছি মোহনাতে। মোহনার বিষয়ে যদি বলতে হয় তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি চম্পা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল, সেই জায়গাটাতেই এসেছি। আর এখানে সবথেকে বড় যে কেন এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট টু ভিজিট, কারণ এখান থেকে কিন্তু খুব সুন্দর সানসেট দেখা যায়। যদিও সানসেটটা আমি তোমাদের আজকে দেখাতে পারছি না, কারণ আজকে এই জায়গাটা এখানেই বলতে পারো আজকের মতন শেষ, এরপরে আবার ওর দীঘা চলে যাব। এনিওয়ে, এখানে কিন্তু চারিপাশে দেখছো এই যে মাছের যে বাজারের বিষয়টা, এটা কিন্তু এখানে যত ফিশারিজ ডিপার্টমেন্ট আছে এখানেই কিন্তু ফিশিং করে পুরো কালেকশন হয়, তারপরে এখান থেকে নানান মার্কেটে সেগুলো বিস্তারিত হয়। তো তাই জন্যও কিন্তু মোহনা খুব ফেমাস। আমরা সবাই জানি, তোমরা সবাই জানো যে যখনই আমরা দীঘায় আসি, বাঙালিরা যখন দীঘায় আসে, মোহনা থেকে বাজার করে মাছ বাজার করে সেটা রান্না করে খাওয়া, এটা কিন্তু একটা বলতে পারো ডেলিকেসি বাঙালিদের জন্য। মোহনা হচ্ছে দীঘায় এন্টায়ার ফিশিং ডিপার্টমেন্টের একটা হেডকোয়ার্টার। মাছ ধরে এনে পুরো কালেকশনটাই মোহনায় করা হয় এবং তারপরে সেখান থেকে নানান সতেরো জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়। তোমরা পার্সোনালি মোহনায় এসেও মাছ কিনতে পারো। আর আমার মনে হয় যারা আমার মতন মাছ খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু মোহনা ইজ আ মাস্ট ভিজিট প্লেস। সত্যি বলছি, আমি এরকম এত কাছ থেকে ভিডিও করে এইভাবে জিনিসগুলোকে সামনাসামনি দেখে আই ওয়াজ টোটালি মেসমারাইজড। কিন্তু বন্ধুরা, আশ্চর্য হওয়ার কারণটা কি শুধুমাত্র এই মস্ত বড় ফিশিং মার্কেটটা? একেবারেই নয়। খাওয়া দাওয়া তো লেগেই থাকবে, তাই না? অ্যাকচুয়াল আশ্চর্য হওয়ার যে কারণটা, যেটা আমি ফিল করছিলাম, সেটা হচ্ছে চারিপাশের সৌন্দর্য। মোহনার মার্কেট ধরে যদি সোজা এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু একটা অসাধারণ সিনিক বিউটি দেখা যায়, যে জায়গাটা আমি জাস্ট কয়েকটা নেক্সট শট। যারা আমার মতন খাদ্যরসিক এবং ভ্রমণপ্রেমী একজন মানুষ, তাদের জন্য কিন্তু মোহনাটা একটা দারুণ জায়গা। সত্যি বলছি, মোহনা এলে শুধুমাত্র মাছের বাজারটি নয়, আপনারা একদম ফার এন্ডের এই যে সিনিক বিউটিটি আছে এখানে অবশ্যই আসুন।
চারিপাশটা দেখে সত্যি এত সুন্দর লাগছে। গরম আছে, এক্সেসিভ গরম লাগছে, কিন্তু ভালোও লাগছে যে আমি পুরো জায়গাটাকে এইভাবে কভার করতে পারলাম। তাও অনেকগুলো জায়গা মিস হয়ে গেল, আমাদের দেখাতে পারছি না, সেটা কষ্টও লাগে। কিন্তু সত্যি বলছি, এবারে দীঘা এসে দীঘাটাকে অন্যভাবে চিনলাম, নিজেকেও অনেকটা অন্যভাবে রিয়েলাইজ করতে পারলাম। সো দেখো তোমরা, চারিপাশটা দেখতে থাকো, নৌকাগুলো এইভাবে ভাসছে, এত সুন্দর লাগছে। আমি সবসময় একটা কথা বলি, আই ফিল লাইক যে ক্যামেরায় যদি অফুরন্ত স্পেস থাকতো, একটা জায়গাও ছাড়তাম না। সত্যি বলছি, একটা জায়গাও ছাড়তাম না। কিন্তু দুঃখের বিষয়, ক্যামেরার একটা লিমিটেড স্পেস থাকে, বিশেষ করে ফোন ক্যামেরা। তো এই জন্য তার মধ্যেই, সেই সীমার রেখার মধ্যেই সব কিছু করতে হয়, সেটাই করছি। ঠিক ওই দিকটায় যাবো এখন, একদম ওই যে পয়েন্টটায়। তবে এই রাস্তাটায় কিন্তু, যেহেতু সমুদ্র সংলগ্ন একটি রাস্তা, এখানে কিন্তু বেশ কিছুটা পথ বেশ পিছলা হয়ে থাকে। তাই জন্য আপনারা যখন এখানে আসবেন, অবশ্যই খুব সাবধানে আসবেন আর সাবধানে হাঁটাচলা করবেন, কারণ আমি কিন্তু ওখানে হাঁটতে গিয়ে প্রায় পিছলে যাচ্ছিলাম। সেদিনকার মতন মেরিন ড্রাইভের জার্নিটা কমপ্লিট করে হোটেলে ফিরে গেলাম এবং অপেক্ষায় ছিলাম সন্ধেবেলায় কখন বেরোবো ঢেউসাগর পার্কটি দেখতে। এখানে বলে রাখা ভালো যে দীঘায় আরও দুটি দর্শনীয় স্থান আছে, যে জায়গাটি আমি দেখতে পারিনি, আমার সুযোগ হয়নি সময়ের অভাবে। সেটা হলো, একটা হলো জাহাজ বাড়ি, আর একটা হলো দীঘাতেও কিন্তু এখন কফি হাউস ওপেন হয়েছে। তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই এই দুটি জায়গাও কিন্তু লিস্টে রাখতে পারো। এখন রওনা দিচ্ছি ঢেউসাগর পার্কের দিকে। ঢেউসাগর পার্কটা গিয়ে পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করব এবং তোমাদের ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে বলে রাখা ভালো, খুব শীঘ্রই দীঘাতেও ওপেন হচ্ছে জগন্নাথ মন্দির। 80% কাজ প্রায় হয়ে গেছে এবং আশা করছি নেক্সট ইয়ারের মধ্যে বাকি 20% কাজ হয়ে যাবে এবং খুব শীঘ্রই কিন্তু তোমরা দীঘাতেই জগন্নাথ দর্শন করতে পারবে। দেখতে দেখতে চলে এলাম ঢেউসাগর পার্কে। এখানে ঢেউসাগর পার্কের বিষয়ে কিছু ডিটেলস বলে রাখি। এখানে টিকিট হচ্ছে 10 টাকা। তাছাড়া ভিতরে গিয়ে যাবতীয় রাইডস, খাবার দাবারের ব্যবস্থা সব কিছুই আছে। একটা খুব সাজানো গোছানো অ্যামিউজমেন্ট পার্ক। তবে কি, আমার জন্য জায়গাটা একটু বিজি, একটু নয় বড্ড বেশি বিজি মনে হয়েছে, সেটা আমি ভিডিওতেও বলেছি। তবে কি, তোমরা দীঘা এলে অবশ্যই পার্কটা ভিজিট করো এবং আমি বলবো, আমি যে ভুলটা করেছি সেটা তোমরা করো না। সেটা হলো, ঢেউসাগর পার্কে সকালবেলা এসো, সকালবেলা টিকিট কেটে ভিতরে ঢেউসাগর বিচটা অবশ্যই ভিজিট করো, যে সুযোগটা আমার হয়নি, আমি মিস করে গেছিলাম। ঢেউসাগর পার্কে যাবতীয় এন্টারটেনমেন্ট অনেক অ্যাক্টিভিটিস আছে, যেগুলো কিন্তু বাচ্চাদের জন্য সত্যিই অ্যামিউজিং, যেমন টয় ট্রেন রাইড, বোট রাইড, তাছাড়া টার্কিশ আইসক্রিম ইত্যাদি। এই ধরনের অনেক অ্যাক্টিভিটিস কিন্তু অ্যাভেলেবেল আছে। তাই জন্য বলছি, দীঘা এলে অবশ্যই ঢেউসাগর পার্ক তোমরা ভিজিট করো। ইট ডাজন্ট ম্যাটার হাউ আই ফিল, আমার কি মনে হয় সেটা ম্যাটার করে না। এটা আমার পার্সোনাল মতামত যে আমার পার্টিকুলারলি ভালো লাগেনি জায়গাটা, কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগতে পারে। সত্যিই একটা সাজানো গোছানো জায়গা, তোমরা দীঘা এলে অবশ্যই ভিজিট করো।
এই মুহূর্তে এখন ঢেউসাগরে আছি, জনপ্রতি 10 টাকা করে টিকিট। জায়গাটা খুব বিজি, মানে আমার জন্য খুব বিজি মনে হচ্ছে। আমি একটু ফাঁকা ধরনের জায়গা পছন্দ করি, আমার খুব একটা পছন্দ হলো না পার্সোনালি। তোমরা এখানে আসতেই পারো, আর আসলে অবশ্যই জানিও কমেন্টসে কেমন লাগলো জায়গাটা। জায়গাটা খুব সুন্দরভাবে গোছানো, মানে সাজানো গোছানো খুব জায়গা। তো আদারওয়াইজ দিস প্লেস ইজ আ লিটল বিট বিজি ফর মি, তাই জন্য বেশিক্ষণ থাকবো না, শুধুমাত্র জায়গাটা দেখাবো বলেই এখানে এসেছি। আর আপাতত এখন এখান থেকে বেরিয়ে যাবো। চলো, দেখা হচ্ছে ওল্ড দীঘার সি বিচে। হয়তো যেমন আমি গল্প খুঁজি, কিছুটা গল্পও আমাকে খুঁজে নেয়। তাই দেখা হয়ে গেল এই মহাশয়ের সাথে। জানলাম যে ও নাকি সেই করোনার টাইম থেকে এখানে রেগুলার বেসিসে মোমো খায়। কি দারুণ ব্যাপার, তাই না? চলে আসি তৃতীয় দিন, বাড়ি ফেরার পালা। মনটা একটু হলেও খারাপ হয়ে আছে, প্রত্যেকবারই হয়, কিন্তু কী বা করার, বাড়ি ফিরে আবার কাজের মধ্যে তো ঢুকতেই হবে, তাই না? তবে কি, ওই যে আমি প্রত্যেকটা গল্পের শেষে বলি, এভরি স্টোরিজ এন্ডিং ইজ জাস্ট লাইক এ সান। ফেরার বাস টিকিট কিন্তু বুক করে রাখিনি, তাই জন্য প্ল্যান করলাম যে লাঞ্চ করে একবারে দুপুরবেলায় একটা এসি বাসে ফিরব। এসি বাসের যে সার্ভিসটা ছিল সেটা অবশ্য প্রাইভেট বাস, আমাদের WBSTC বা SBSTCর কাউন্টার থেকেই তাদের টিকিট কাটা যায়। সেটা চার্জ পড়েছে 350 রুপিস। এবং লাঞ্চটা সেদিনকে যেখানে করলাম, যে প্লেসটা এক্ষুনি আপনাদের দেখালাম, সেটা হচ্ছে খাদ্য ছায়া রেস্টুরেন্ট। জায়গাটি সত্যিই খুব ভালো, আপনারা চাইলেই আসলে এখানে ট্রাই করতে পারেন। ওনাদের ব্যবহার থেকে শুরু করে রান্নাবান্না সবই ভালো। আপনারা যদি ওল্ড দীঘায় আসেন তো এই জায়গাটায় আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন। বন্ধুরা, হয়তো পুরোটা আশানুরূপ পাবে না, কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যে লাঞ্চ করার টাইমে সামনে সমুদ্র সৈকত, একটা খোলা আকাশ দেখতে পাচ্ছি। এর চেয়ে বড় পাওনা আর কী হতে পারে, তাই না? এবার যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো ওল্ড দীঘার সমুদ্র সৈকতের পাশ থেকে কিছুটা এগিয়ে গিয়েই টুয়ার্ডস দ্য রাইট আপনারা যদি যান, তাহলে ওখানে একটা মা কালীর এবং জগন্নাথ মন্দির আছে। সেই মন্দিরটা অ্যাকচুয়ালি যখন অনেক ছোটোবেলায় বাবা মার সাথে গেছি, বহুবার তো দীঘায় এসেছি, তো প্রত্যেকবারই কিন্তু আমরা এই জায়গাটায় আসতাম। এবারেও আমি গেলাম, কিন্তু বিষয়টা হলো এখানে কিছু খাবার দাবারের দোকান ছিল, খাবার দাবারের দোকান, ডাবের স্টল, চায়ের দোকান, সেগুলো যদিও এখনও নেই, এখন ওখান থেকে সেগুলো তুলে দেওয়া হয়েছে, কিন্তু শুধু মন্দিরটি আছে। তাই সেই মন্দিরটা দর্শন করতে চলে গেলাম। এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা ওল্ড দীঘার যে জায়গায় আছি সেখান থেকে বেরিয়ে রাইট হ্যান্ড সাইডে টুয়ার্ডস নিউ দীঘার দিকে যেতে গেলেই বহু পুরনো একটা জায়গা। আগে ছোট থাকতে যখন এসেছি তখন অনেকবার এই জায়গাটায় আসতাম, বিশেষ করে সকালবেলার ব্রেকফাস্ট ইত্যাদি এখানেই করতাম। এখানে একটা সুন্দর মন্দির আছে, সেই জায়গাটাই দেখাতে নিয়ে যাচ্ছি, তোমরা সাথে থাকো। আর যেখানে আজকে লাঞ্চ করে বেরোনোর কথা আছে সেই জায়গাটারও তো তোমাদের ভিডিও দেখালাম, খাদ্য ছায়া বলে জায়গাটা। খুব এই অসীম অপরূপ সৌন্দর্যর মনে হয় সত্যি ব্যাখ্যা শব্দে করা যায় না। না, আমার সেই ক্ষমতা নেই, তাই আলাদা করে কি বলবো, আমি শব্দ হারাই প্রত্যেকবার। এবারেও তাই হচ্ছে, শুধু খালি দেখেই যাই আর নিজের ইচ্ছে মতন নিজের ভালোবাসা দিয়ে সেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করছি মাত্র। তোমরা সাথে থেকো, পাশে থেকো, এভাবেই সাপোর্ট করতে থেকো, তাহলে আর একটু বেশি সাহস পাবো।
এরকমই নানান গল্পের সন্ধানে বেরিয়ে পড়ছে তোমাদের একমাত্র ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত। আর তোমরা দেখছো অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো। ফেরার সময় যে বাসে ফিরলাম, বাসটি এসি বাস ছিল, বাসের নাম ছিল অনুষ্কা। সেটা তোমরা অনস্ক্রিন দেখতেই পাবে। এবং এখানে বলে রাখা ভালো যে বাসটি টোটাল টাইম কিন্তু নিয়েছে প্রায় 8 ঘন্টার মতন, কারণ বাসটি পুরো হেস্টিংস হয়ে তারপরে ফিরেছে। এটা একেবারে ডাইরেক্ট ওইভাবে ফেরে না, তাই জন্য টাইমটা বেশি লাগে। তো এইটা একটা আমার মনে হয়েছে এই বাসগুলোর একটা ড্রব্যাক আছে, যদিও বা কিছু করার নেই, যেহেতু আমার ফেরার টিকিট আগে থেকে বুক করা ছিল না, তাই জন্য এইটুকু তো ফেস করতে হতেই পারে। তাই এবারের গল্পটা এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হয়ে যাবে হয়তো একটা নতুন জায়গায়, আবার একটা নতুন গল্প শুরু করব। তোমরা অপেক্ষায় থেকো, আমি তো অপেক্ষায় থাকব। দেখা হয়ে যাবে একটা নতুন জার্নি নিয়ে, দেখা হয়ে যাবে একটা নতুন জায়গায়, দেখা হয়ে যাবে কিছু নতুন অ্যাডভেঞ্চার, কিছু নতুন মিউজিক নিয়ে। Stay tuned. I am your friendly neighborhood, Ankit Adhikari, and you are watching Ankit's বন্ধুরা, ব্লগ কেমন লাগছে বা বলতে পারি গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আমি তোমাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী, আর তোমরা দেখছো অঙ্কিতস ট্রাভেলিং ব্লগস। আরও এরকম সিনেম্যাটিক ট্রাভেল ব্লগ দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। This is your friendly neighborhood, Ankit Adhikari, signing off.